দর্শক, আজ একটি বিশেষ দিন এবং এই বিশেষ দিনে আমরা একটি বিশেষ জায়গায় আছি। বলতে পারেন সেটি কোনটি? ও হ্যাঁ, পেছনে দেখা যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আছি গাজীপুরের শালবন ঘেরা প্রকৃতি পল্লীতে। কারণ আজ প্রকৃতি প্রেমী, প্রকৃতি মানব, প্রকৃতির পুত্র তার জন্মদিন। প্রকৃতি ধ্বংসের খেলায় যখন আমরা সকলে মেতে আছি, তখন প্রকৃতিকে আগলে রাখার দায়িত্বটি যিনি নিয়েছেন সেই মুকিত মজুমদার বাবুর আজ জন্মদিন। এবং আমরা জানতে পেরেছি তার জীবনের এই বিশেষ দিনে তিনি রয়েছেন প্রকৃতির কোলে, তার গড়ে তোলা প্রকৃতি পল্লীতে। তাই তারকা কথন থেকে আমরা সকলে মিলে চলে এসেছি স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনাদের সকলকে সাথে নিয়ে যাচ্ছি ভেতরে, ঘুরে দেখার চেষ্টা করব প্রকৃতি পল্লী, জানার চেষ্টা করব এই মানুষটির জীবন দর্শন সম্পর্কে। চলুন। আরে তুমি শুভ জন্মদিন স্যার, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিই। তো তুমি ঢাকা থেকে গাজীপুরে এই সকাল সকাল? স্যার, আমরা খবর পেয়েছি যে আপনি আপনার এই বিশেষ দিনে এখানে রয়েছেন প্রকৃতির কাছে, সেজন্য আমরা তারকা কথনের টিম সকলে মিলে চলে এসেছি সোজা এখানে। আচ্ছা, খুব ভালো কথা। তো বসো প্লিজ, কথা বলি। অনেক ধন্যবাদ স্যার। সকালটা স্যার গান শুনতে শুনতে কাটানো হয়? এই মাঝে মাঝে সকালে যখন বসি এখানে গান শুনি, পেপার পড়ি, একটু চা কফি খাই, আর এই প্রকৃতির এই দৃশ্য এবং এই আবহাওয়া এটা উপভোগ করি। বাহ, রেডিওটা অনেক পুরনো মনে হচ্ছে স্যার। এটা সেই আমাদের আমলের রেডিও। আচ্ছা। সেই মানে যে সময় আমরা অ্যানালগ রেডিও, বাল্ব সিস্টেম, সেই রেডিও শুনতাম। মানে এটা বলতেছি পাকিস্তান পিরিয়ডের কথা আর কি। পরে তো আস্তে আস্তে ট্রানজিস্টার আসলো, আরও আধুনিক রেডিও আসলো। আজকে আপনার কাছ থেকে আমরা কিন্তু একটুখানি সময় চেয়ে নেব, আপনার গল্প শুনবো, প্রকৃতি পল্লীর কথা শুনবো, কাজ শুনবো, জীবন দর্শন শুনবো। অবশ্যই। আচ্ছা, তাহলে তোমাকে চা দিতে বলি। জি স্যার, চা খাওয়া যায়। রিয়াদ, রিয়াদ, একটু চা নিয়ে আসো তো এখানে। স্যার, এখানকার চারপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর, শালবন আছে, জঙ্গল আছে পাশে, তাই না? এখানে সবচেয়ে বড় কথা হলো বঙ্গবন্ধু সাফারি পার্কটা কিন্তু গাজীপুরের এখানে খুব কাছে। পাশাপাশি এখানে কিন্তু শালবন আছে, বিভিন্ন প্রাণী আছে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে এইখানের পরিবেশটা এত নির্মল, কোনো পলিউশন নাই, এয়ার পলিউশন নেই। একদম এই কথাটি স্যার, এবং গেটে পা দেওয়ার সাথে সাথে পাখির ডাক শোনা যাচ্ছিল, যেটা আসলে ঢাকায় বসে আমরা খুব কম পাই। না, এখানে অনেক ধরনের প্রাণী আছে কিন্তু, কাঠবিড়ালি, তারপরে নানা ধরনের পাখি, এখানে হাঁস মুরগিটা। আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাব যখন, একটু ঘুরিয়ে দেখাবো, তখন তুমি সবই এক্সপিরিয়েন্স করবা। আর তার আগে তুমি বসো, আমি একটু ড্রেস চেঞ্জ করে আসি। নিশ্চয়ই স্যার। চলো আমরা আস্তে আস্তে নিচে যাই, নিচে গিয়ে তোমাকে দেখাই প্রকৃতি পল্লীতে কোন দিকে কি আছে। আমাদের যে হাঁস মুরগির খোয়ার আছে সেখানের দিকে যাই, ওই দিকে যাই। এই মুরগি এবং হাঁস এগুলার খোয়ার। এটা কি মুরগির? হ্যাঁ, এটা মুরগির। আমি একটু খুলে দিই। বাহ, ওরা এই পুরো এলাকা জুড়ে এখন ছুটোছুটি করবে, তাই না? ওরা ঘুরে ঘুরে খাবে। এই হাঁসগুলো কিন্তু ডিম পেড়েছে, এরা আবার নিজেরা তা দেয় না, মুরগিকে দিয়ে ওর ডিম তা দেওয়াতে হচ্ছে। হাঁসগুলো কি পানিতে চলে গেল? যাবে, আচ্ছা, এরাও চলে যাবে।
আচ্ছা, চলো আমরা দেখতে দেখতে যাই। এখানে কাকরোলের কয়েকটা মাচাং। এখন তো আসলে শেষের দিকে। এখানে লিচু গাছ আছে, এখানে যেমন এই যে তাল গাছ আছে একটা, তারপরে আম গাছ, কাঁঠাল গাছ, পাশাপাশি পেঁপে, আদা। কি চমৎকার বেগুন ধরে আছে। হ্যাঁ, এই বাহ! বেগুন শীতের শুরু আর বর্ষার শেষ। এখন শীতের সবজিগুলো লাগানো হবে। আচ্ছা, মানে এক এক ঋতুতে তার মানে প্রকৃতি পল্লীর রূপ এক এক রকম হয়। লিচু গাছে কিন্তু অনেক ধরনের লিচু হয়, বিভিন্ন জাতের। শিশির জমে আছে স্যার পাতা। সকাল বেলা তো। হ্যাঁ, এবং স্যার এই যে পুরো প্রকৃতি পল্লীর যেদিকে তাকানো যায় কেবল সবুজ, মানে সবুজে সাজিয়েছেন আপনি এটিকে। সেই সাথে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কাজটি করেছে বাংলাদেশকে সবুজে সাজানোর জন্য, সবুজে সাজাই বাংলাদেশ কার্যক্রম, 10 লক্ষাধিক গাছ লাগানো হয়েছে, সেটি নিয়ে স্যার একটু শুনতে চাই আজকের দিনে। আমাদের সারা বাংলাদেশটাকে যদি সবুজে সাজাতে হয় তাহলে কিন্তু সবার হাত এক হওয়া দরকার। একদম। এবং সেই কাজটি আমরা প্রকৃতি জীবন ক্লাব থেকে যেটা করেছি সেটা হলো 64টা জেলাতে আমরা সংগঠন করেছি প্রকৃতি জীবন ক্লাবের, এবং পাশাপাশি এই ক্লাবের মাধ্যমে আমরা স্কুল, কলেজ এবং মাদ্রাসা এই ছাত্রছাত্রীদের তাদের এক করে আমরা কিন্তু গাছ লাগানোর প্রোগ্রামটা করি। এবং একদম। এটাতে যেটা হয়েছে যে সেটা হলো সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু একটা জাগরণ হয়েছে, এবং নিঃসন্দেহে। সেই জাগরণের পাশাপাশি এই যে কোমলমতি এই যে স্কুলের ছাত্রছাত্রী তারা যে কত উৎসাহের সাথে এগিয়ে আসছে, আনবিলিভেবল। মানে এটা আমি চিন্তাই করতে পারি না। আসলে আমাদের ভেতরে কিন্তু ভালোবাসা বলো, দরদ বলো, সবই আছে, এবং সেখানে খালি একটু নাড়া দেওয়া দরকার। এবং একদম। আর সবচেয়ে বড় কথা হলো যারা তরুণ তরুণী কিংবা যারা কিশোর কিশোরী, তারা কিন্তু আমি বলবো যে বাংলাদেশের যেহেতু ভবিষ্যৎ, তারা যখন এগিয়ে আসে তখনই কিন্তু একটা কাজ খুব সহজ হয়ে যায়। এবং আমরা যদি প্রকৃতি পরিবেশকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু এই ইয়াং জেনারেশনটাকেই কিন্তু তাদের হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে জাগরণটা সারা বাংলাদেশ ব্যাপী, এটা দরকার ছিল। এবং এই কাজটি আমরা আগামী বছর আরও জোরসোরে করব, কারণ এবার কিন্তু আমরা মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত 4 মাসে গাছ লাগিয়েছি 10 লক্ষের উপরে। কিন্তু নেক্সট ইয়ারে যে প্ল্যান আমাদের, তাতে এই সংখ্যাটা যাতে কয়েক গুণ বেশি হয়, এবং সারা বাংলাদেশের সবগুলো স্কুল কলেজকে যেন আমরা ইনভলভ করতে পারি, তার সাথে যারা ধর্মীয় শিক্ষা দেয় সেই প্রতিষ্ঠানগুলোকে এক করতে পারি, তাহলেই কিন্তু এই বাংলাদেশটা সত্যিকারের সবুজ বাংলাদেশ হবে। নিশ্চয়ই স্যার, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বললেন স্যার, যেমনটি অভ্যস্ততা তৈরি করা। আমি যে 10 লক্ষ গাছ লাগানো হচ্ছে, সেই গাছগুলোই শুধু নয়, একটা প্রজন্ম যে বুঝতে পারছে যে গাছ আসলে কাটার জন্য নয়, গাছ আরো বাড়াতে হবে সংখ্যা, এই অভ্যস্ততার জায়গায় নিয়ে আসছেন, সেটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, এই পৃথিবীর জন্য। আমরা মনে হয় আমরা একটু সামনে যাই, তোমাকে চলুন আর কি কি স্যার। দেখাতে পারি। চলুন স্যার। সবজি বাগানটাতে ঢুকবো, যদিও এখন খুব বেশি কিছু নেই, তারপরেও এখানে অনেক ধরনের সবজি লাগানো হয়, শাকের বেড করা হয় এখানে। এখানে সিজনের এই যে সময়। দেখছো, এটা কিন্তু আদা, এই পাশে দেখো এই যে পেঁপে, বাহ, অনেক বড়। তার পাশেই কিন্তু দেখো এই কলা গাছও কলা আছে। গাছ আছে। হ্যাঁ, কলাও হয়, ভালোই হয়। দেখো এই ছোট্ট গাছটাতে কি সুন্দর পেঁপে ধরেছে। ও মাই গড, মনে হচ্ছে যে মানে পেঁপের ভারে নুয়ে যাবে একদম। আমরা চলো আবার একটু সামনের দিকে যাই। স্যার, একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা অনেকে প্রকৃতি প্রেমী হই জানার পরে, সচেতন হয়ে যে আসলে প্রকৃতি কত গুরুত্বপূর্ণ। আবার কখনো কখনো এমনও হয় যে আমরা আসলে জন্মগতভাবেই ঈশ্বর প্রদত্ত একটা ভালোবাসা, প্রকৃতির প্রতি একটা টান, একটা একাত্মতা থাকে। আপনার ক্ষেত্রে আসলে কোনটা হয়েছে স্যার? ছোটবেলায় আমি যে পরিবেশে বড় হই সেখানে আমার বাবার বেশ কিছু শখ ছিল, এবং মাও তার সাথে একইভাবে খুব দরদ ছিল এই প্রকৃতি, পরিবেশ, নানা প্রাণীর প্রতি। আমাদের বাসায় গরু ছিল, ছাগল ছিল, আচ্ছা। তারপরে আমাদের বাসায় হাঁস ছিল, মুরগি ছিল, আমাদের 100-র উপর কবুতর ছিল।
এবং আমাদের বাসার ঠিক পেছনেই ছিল একটা বিশাল পুকুর। তো সেটা কোন জায়গায়, কোথায় বড় হয়ে আমরা ওঠা? তখন বাসাবোতে থাকতাম, আমার আচ্ছা। পৈতৃক বাসাবোতে। মানে ঢাকাতেই? ঢাকাতে। এখানে পরিবেশটা ছিল, গাছ ছিল প্রচুর আমাদের বাসায়, কাঁঠাল গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, বড়ই গাছ ছিল, আম গাছ ছিল, আমাদের বাসায় নারকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল। মানে একেবারে বলতে পারি যে গ্রামের একটা বাড়িতে যে ধরনের পরিবেশ সবই ছিল আমাদের বাসায়। মানে এটা সম্ভব হয়েছিল আমার বাবা মার কারণেই। বাবারও শখ ছিল, মারও শখ ছিল, প্রবাবলি এইটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে পরবর্তীতে। প্রকৃতি এবং প্রাণের একেবারে খুব কাছে থেকে একেবারে সান্নিধ্যটা পেয়ে বড় হয়ে ওঠা। আমরা মনে হয় আমরা একটু সামনে যাই, চলুন স্যার। এখানে বেশ কিছু হলুদের গাছ লাগানো হয়েছে। মানে হলুদ কে না চেনে, কিন্তু হলুদ গাছ আসলে আমাদের দেখা হয় না ও খুব কিন্তু মাটির নিচে হয়। এই প্রকৃতি পল্লীতে রান্না কি এইসব দিয়েই হয়? এখানে যে হ্যাঁ, সবজি আমরা হয়, এখানে মশলা নানা হয়? ধরনের শীতের সবজি হয়, অন্যান্য সবজি হয় অন্য সময়। সেই সবজি দিয়ে কিন্তু এখানে মাটির চুলায় রান্না করা হয়। বাহ, চমৎকার, দারুণ একটি জায়গা স্যার। এখানে কি হয়? এইখানে আমরা এই যে একটা মুক্ত মঞ্চ আছে ডান দিকে, আর এখানে বসার ব্যবস্থা। বাহ, এই এই ছোট্ট পরিসরে আমরা যেটা করি এই মাঠটাতে, যেটা হলো অনেক সময় পিঠা উৎসব হয় এখানে, তারপরে এখানে গান বাজনা হয়, বাহ। এবং এখানে অনেক সময় আলোচনার সভাও করি আমরা। এবং গাছগুলো দেখা যায় ছাদ হয়ে আছে এখানে, হ্যাঁ। উপরে তাকালেও সবুজ দেখা যায়, মাঝে মাঝে আকাশ দেখা যায়, খুব চমৎকার। ইন্টারেস্টিং হলো এই যে গাছ দেখছো, এই গাছে যে ফলটা হয়, আচ্ছা। এই ফলটা খেতে কিন্তু হরিয়াল পাখি আসে। ও, এটা সাধারণত আমরা যখন ঢাকার বাইরে বনগুলোতে যাই তখন পাই হরিয়াল পাখি, কিন্তু এইখানে এই প্রকৃতি পল্লীতে গাজীপুরে হরিয়াল পাখি আমি যে পাবো এত, আমি চিন্তাও করতে পারি না। তো আমরা চলো একটু এই মুক্ত মঞ্চটা তোমাকে দেখাই। চলুন স্যার। এবং কি সুন্দর মানে শান্তি কাজ করে, নিঃশ্বাস নিতে মনে হয় অনেক আরাম লাগছে। হ্যাঁ, এই যে স্যার প্রকৃতি এবং জীবন, আপনার প্রকৃতির কথা বলেন, জীবনের কথা বলেন, সেই জীবন যেমন পশু পাখি প্রাণী, তেমনি আমাদের জীবন অর্থাৎ মানুষের জীবন নিয়েও আপনারা অনেক কাজ করছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মানুষদেরকে স্বাস্থ্য সেবা দিচ্ছে এবং আরও অনেক কাজ করছে। এই স্বাস্থ্য সেবার জায়গাটা নিয়ে একটু শুনতে চাই স্যার। মানুষ এবং প্রকৃতি একটার সাথে আরেকটি এত ক্লোজভাবে জড়িত, সে কারণে আমরা প্রকৃতির পাশাপাশি কিন্তু মানুষ নিয়েও ভাবি, মানুষের জন্য নানা কর্মকাণ্ড করি। যার কারণে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের আরেকটি উইং হচ্ছে প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখান থেকে দুস্থ মানুষকে সেবা দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এই গরিব মানুষদের আমরা সেবা দিই। পাশাপাশি আমরা কিন্তু চরাঞ্চলে যাই, দুর্গম চর, যেই চরগুলোতে সাধারণত খুব সহজ অ্যাক্সেস নাই, সেই সব জায়গায় গিয়ে কিন্তু আমরা ওষুধ, খাদ্য এবং কম্বল, শীত বস্ত্র এগুলো দেওয়ার ব্যবস্থা করি। এবং বিভিন্ন দুর্যোগের সময় আমরা দেখেছি স্যার আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, বন্যার সময় কিংবা অন্য প্রাকৃতিক দুর্যোগ। আসলে একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষের পক্ষে তো সব করা সম্ভব নয়। এই ধরনের কর্মকাণ্ড যদি সবাই মিলে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বাংলাদেশে যে আমাদের যে দুস্থ মানুষগুলো আছে তারা ভালো থাকবে। পাশাপাশি স্যার শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কার্যক্রম আপনারা করে থাকেন, সেই জায়গাটা নিয়ে একটু শুনি। চেষ্টা করি আর কি, সারা বাংলাদেশে তো সব কিছু করতে পারবো না, যতটুকু পারি যে এতিমখানাগুলোকে যতটুকু পারি সাহায্য করি, খাবার দিয়ে এবং ফাইন্যান্সিয়াল হেল্প করে। পাশাপাশি যে স্কুলগুলোর অবস্থা ভালো না, দুরবস্থায় আছে, সেই স্কুলের পাশে গিয়েও দাঁড়ানোর চেষ্টা করি আমরা। অনেক স্কুলে কিন্তু আমরা মিড ডে মিল দিচ্ছি, এবং সেখানে কিন্তু এই প্রকৃতি পল্লীতেই রান্না হচ্ছে তাদের জন্য। আচ্ছা, এইখান থেকেই সেই সাপ্লাইটা যাচ্ছে। এই খাবারের পাশাপাশি ওদের জন্য কিন্তু আমরা শীতবস্ত্রও দেই, ওদের কারো যদি অন্য কোনো সাহায্য লাগে সেটাও করি। এই কাজগুলো আসলে এমন কাজ, যে কাজগুলো আসলে আমি মনে করি যে একটা চলমান একটা প্রক্রিয়া, সবাই মিলে যদি কাজগুলো করে তাহলে কিন্তু
আমাদের বাংলাদেশের যারা নানা সমস্যায় জর্জরিত এবং নানাভাবে তাদের কিন্তু একটা আশ্রয়ের জায়গা হয়। তার মানে যেখানে প্রাণ, সেই প্রাণ হোক গাছের কিংবা পশুর পাখির অথবা মানুষের, সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন তার কাজের পরিধি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। অবশ্যই চেষ্টার ত্রুটি করছি না, কিন্তু আমি বলবো যে আমাদের তো লিমিটেড রিসোর্স, সুতরাং আমরা যে সব করে ফেলতে পারবো কিংবা সারা বাংলাদেশে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবো তা তো না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা চেষ্টা এবং করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল সকলে মিলে কাজ করার যে প্রয়াস আপনাদের, যে সকলকে ইনভলভ করা এই কাজে, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই ওই যে একটা কথা আছে না, ছোটবেলায় পড়েছি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একদম তাই। এই 10 মিলে কাজ করাটা আপনার শুরু হয়েছে বোধ করি মুক্তিযুদ্ধের সময় থেকে। অনেকে জানেন আবার অনেকে জানেন না আপনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা। সেই স্মৃতিতে একটু যদি রোমন্থন করেন আজকের এই বিশেষ দিনে। আমি তখন ক্লাস 9-এ পড়ি যখন মুক্তিযুদ্ধে যাই আমি। আসলে সেই সময় যেই অবস্থার সৃষ্টি হয়েছিল, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের মানুষকে নানাভাবে অত্যাচার করেছে, মেরে ফেলেছে, 30 লক্ষ মা বোনকে, 2 লক্ষ মা বোনের ইজ্জতহানি হয়েছে। পাশাপাশি আমাদের অনেক মুক্তিযোদ্ধা কিন্তু প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে। তো সব কিছু মিলে একটা বিশাল স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে যখন এই সময় মুক্তিযুদ্ধের সময়টা কিন্তু আমি মনে করি আমরা সবাই কিন্তু স্বাধীনতার পক্ষেই ছিলাম যখন এই অত্যাচার শুরু হয়, এবং আমরা কিন্তু সবাই চেষ্টা করেছি যে যে দিক থেকে পারি আমরা এর মধ্যে জড়িত হয়েছি। আমি বলবো সারা বাংলাদেশের লোকই কিন্তু এর পক্ষে ছিল। হ্যাঁ, কারো কারো সুযোগ হয়েছে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করা, কিন্তু আবার অন্যভাবেও কিন্তু অনেকে কন্ট্রিবিউট করেছে মুক্তিযুদ্ধের সাহায্য করে। আমাদের এলাকায় যে এই কাজটি করতেন ওনার নাম ছিল আলাউদ্দিন, আমরা আলাউদ্দিন ভাই বলতাম। উনি সিদ্ধেশ্বরী স্কুলের টিচার ছিলেন। তো উনি অর্গানাইজ করতেন মুক্তিযোদ্ধাদের পাঠানোর জন্য ভারতে ট্রেনিংয়ের জন্য। আমাকেও উনি পাঠিয়েছিলেন। তবে আমি ছোট ছিলাম বলে উনি প্রথমে আমাকে যেতে রাজি হননি, কিন্তু আমার খুব আমার খুব অনমনীয় মনোভাব দেখে বাধ্য হয়েছিলাম পরবর্তীতে। আর আব্বা যেহেতু সাহায্য করতেন, আব্বার কাছ থেকে উনি যেহেতু নানা ধরনের সাহায্য নিতেন, সেই কারণে উনি ভাবছিলেন যে যদি আমি চলে যাই আব্বা যদি আবার কি বলে ওনাকে। তবে আলটিমেটলি আমি গিয়েছি, আব্বা কিন্তু ওনাকে কিচ্ছুই বলেন নাই। হ্যাঁ, আসলে ওই সময়টা এমন ছিল, ওই সময় আসলে কাকে কে কি বলবে, সবারই কিন্তু একটা যেই ইচ্ছা ছিল যে দেশটা মুক্ত হোক এবং আমাদের দেশটা স্বাধীন হোক। তো আমি বলবো যে ওই সময়টা কিন্তু ভাবিনি কি পাবো, কি পেতে যাচ্ছিস। আমাদের ইসেই ছিল যে এই পাকিস্তানি আর্মি যারা আমাদের উপর অত্যাচার করছে তাদের এগেনস্টে রুখে দাঁড়াতে হবে, পাশাপাশি এই দেশটাকে মুক্ত করতে হবে। কিছু পাওয়ার জন্য কিন্তু যাওয়া না, দেওয়ার জন্য যাওয়া। তো এখন অনেকেই বলে যে কি পেলাম, আমি কিন্তু বলবো কি পেলাম মানে একটা বিশাল দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, এটাই কিন্তু আমি বলবো একটা বিশাল উপহার আমাদের জন্য। সেটা আপনাদের জায়গা থেকে বললেন স্যার, কিন্তু আমাদের জায়গা থেকে বলতে পারি আপনাদের কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই স্যার। স্যালিউট জানাই আপনাকে, এবং যাদের ত্যাগের বিনিময়ে এই দেশটি পেয়েছি। আমার চোখে পানি চলে আসছে, কারণ আপনারা একটা স্বাধীন রাষ্ট্র পাননি, তার জন্য আপনাদের এত সংগ্রাম করতে হয়েছে। আমরা জন্ম থেকে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং সেটি আপনাদের উপহার। শ্রদ্ধা স্যার। স্যার, একটু পানির শব্দ শোনা যাচ্ছে, সেটা আসলে কোথা থেকে আসছে? এই পেছনে ঝর্ণা আছে, চলো যাই একটু ওইদিকে। চলুন স্যার। স্যার, চমৎকার মাছ দেখা যাচ্ছে, মাছ ছুটছে দিক দিয়ে। হ্যাঁ, এইখানে বেশ কিছু মাছ আছে এই ক্যানালের মধ্যে, এবং এই জলাধারটি তৈরি করা হয়েছে এই নানা ধরনের মাছের জন্য। তারপরে তবে এই মাছ কিন্তু আমরা ধরে খাই না, কিন্তু এই মাছ হচ্ছে বক এবং পানকড়ি, ওরা এসে খায় পাখির জন্য। মানে পাখির জন্য একেবারে একটা অনুকূল পরিবেশ এখানে। স্যার, আপনারা তো প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে প্রতি বছরই পাখি শুমারিতে যান, এবং বিপন্ন পাখি সংরক্ষণে আপনাদের বিরাট কার্যক্রম রয়েছে, সেটা নিয়ে একটু শুনি আমরা।
হ্যাঁ, আমরা যেটা করি সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে পরিযায়ী পাখিগুলো আসে সেই পাখিগুলো গণনা করার জন্য এবং তাদের সংখ্যা কি কমে যাচ্ছে না বাড়ছে, কোন ধরনের পাখি বেশি আসছে, কোন ধরনের পাখি কম আসছে, এই জিনিসটা কিন্তু নির্ণয় করার জন্য মূলত জলচর পাখি শুমারি এটা। আমরা প্রতি বছর যাই, বার্ড ক্লাব আমরা একসাথে যৌথভাবে এটা করি। আচ্ছা, এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে এত কালারফুল জলচর পাখি আসে, বিশেষ করে হাঁসগুলো আচ্ছা, আনবিলিভেবল, মানে ওদের সৌন্দর্য। এবং এটা দরকার আছে, কারণ আমরা যে নানা ধরনের ফাঁদ পেতে এই পাখিগুলো শিকার করি, অথবা আমরা নানা ধরনের সমস্যা তৈরি করি এই পাখিগুলোর জন্য, যাতে গিয়ে কিন্তু অনেক সময় পাখির সংখ্যা কমে যাচ্ছে এবং অনেক পাখি কিন্তু মারাও পড়ে এই শিকারীদের হাতে। তো সেইটাও যাতে বন্ধ করতে পারি, এটা কিন্তু শুধু পাখি শুমারিই না, পাশাপাশি এর সাথে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা তৈরি করা, সেটাও করি আমরা। তো যাই হোক, এটা আমি মনে করি বাংলাদেশে সব অঞ্চলেই পাখি যাতে হত্যা না করা হয়, শিকার না করা হয়, সেই জিনিসটা কিন্তু আমরা যত বেশি ছড়িয়ে দিতে পারবো। কারণ এই পাখি কি উপকার করে কিন্তু এটাই আমরা কিন্তু জানি না। আমরা মনে করি এটা খুব সুন্দর একটা পাখি, গান করে, কিন্তু এই পাখি যে তার যে আমাদের চোখের আড়ালে কি করে, ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য, হ্যাঁ, বীজের বিস্তার করে। জলচর পাখি যখন ওই কিনারে বসে থাকে, এই যে বীজটা ত্যাগ করে, সেটা কিন্তু ওই জলজ উদ্ভিদগুলোর জন্য কাজে লাগছে, প্লাস মাছেরও কাজে লাগছে। তো সুতরাং এই যে একটার সাথে একটা জড়িত, আমরা কতটুকু জানি, আমরা সেই জিনিসটা বুঝি না, জানি না বলেই কিন্তু অনেক কিছু অনেক সময় করে ফেলি, যার আফটার এফেক্ট হচ্ছে কিন্তু আমাদের উপরেই আসে। যেমন স্যার শকুন, তাকে আমরা একটা খুব অপ্রয়োজনীয় আপাত দৃষ্টিতে মনে হয় সে দেখতে সুন্দর না, গান গায় না, কিন্তু তার যে ভূমিকা আমাদের এই প্রকৃতিতে পরিবেশ রক্ষায়, স্যার আপনারা বিশেষ ধরনের এক শকুন সংরক্ষণ এবং একটি বিশেষ ধরনের কাছিম সংরক্ষণে খুব ভালো কাজ করেছেন। শকুন সংরক্ষণের ব্যাপারটি হলো, ও কিন্তু প্রকৃতির ঝাড়ুদার। ও কিন্তু যেখানে সেখানে যে পচা গলা পড়ে মরে থাকে, যে ওটা কিন্তু খায়, ও কিন্তু জীবন্ত জিনিস খায় না। পাশাপাশি রোগ মুক্ত করছে এই পরিবেশকে। আরেকটি জিনিস যেটা হলো যে আমাদের গাছ, বড় বড় গাছ কেটে ফেলেছি আমরা কিন্তু একটা ইনজেকশন দেই গরুকে, যে ডাইক্লোফেনাক। সেই ইনজেকশনের কারণে কিন্তু যে মরা গরুটা যখন ও খেতে আসে, ওইটার বিষক্রিয়ায় এইভাবে অনেক শকুন মারা গেছে, যেটা আমরা বুঝতে পারিনি। এখন আমাদের সর্বসার করলে বাংলাদেশে হয়তো 200-250 বেশি শকুন হবে না, তাও কিছু জায়গায়, যেমন সুন্দরবন, রেমাকালেঙ্গা ফরেস্ট, ময়মনসিংহ অঞ্চলে খুব বেশি কিন্তু শকুন নাই। তবে এই যে শকুন যে এত উপকারী, সেটাই বা আমরা কতটুকু জানতাম। বাংলা শকুন যেটা আমাদের দেশে আছে, সেটারই কিন্তু বংশবৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে এই রেমাকালেঙ্গা ফরেস্ট, সুন্দরবন এলাকাতে। আর রেমাকালেঙ্গা ফরেস্টে কিন্তু বেশ বড় বড় উঁচু উঁচু গাছ আছে কিন্তু, আর ওই ফরেস্টটাই সবচেয়ে ভালো বাংলাদেশের, যেখানে এখনো কিন্তু মানুষের অ্যাক্সেস অত ইজি না। আমরা যাইনি বলেই এখনো ধ্বংস হয়নি, মানুষ যাওয়া মাত্রই দেখা যাবে সেটা তার যে ন্যাচারাল সৌন্দর্য, ওইটা হারিয়ে ফেলছে। চলো আমরা আগাই, এদিকে একটু যাই। আমরা আছি ব্রিজ অন দা প্রকৃতিপল্লী ক্যানাল। হ্যাঁ, এটা আমার খুব শখের একটি ব্রিজ। আচ্ছা। এবং এই ব্রিজটি কিন্তু এমনভাবে করা হয়েছে যে এখান দিয়ে যে কোনো যানবাহন চলে আসতে পারবে। স্যার, ব্রিজে উঠে আর ঢাকার কথা আসার পরেই মনে পড়লো, দিন দিন আমাদের তিলোত্তমা ঢাকা বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। সেটা থেকে তো আসলে আমাদের পরিত্রাণ পেতে হবে, আমাদের কিছু একটা করতে হবে, এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন সেই জায়গাটিতেও কাজ করছে রাজুকের সাথে। সেটা নিয়ে একটু শুনবো স্যার। ঢাকা এখন কিন্তু সেই ঢাকা নেই, ইট পাথরের ঢাকা হয়ে গেছে। সুতরাং এই ঢাকার ভেতরে রাজুকের এই বনটি 144 একর যেই শালবন, এই শালবনকে নিয়ে কিন্তু রাজুক, বন বিভাগ এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন, আমরা চাচ্ছি এটাকে একসাথে কাজ করে এটাকে একটা সমৃদ্ধ বন করার। এখানে কিন্তু বেশ কিছু প্রাণীও আছে, এখানে শিয়াল আছে, সজারু আছে, সাপ আছে এবং কাঠবিড়ালি আছে, আরও অন্যান্য প্রাণী আছে।
তো ঢাকার ভিতরে এটা একটা ফুসফুসের মতন কাজ করবে কিন্তু এই বনটি, সেই প্রচেষ্টাই আমরা নিচ্ছি। কারণ ঢাকা তো এখন আর ওই ঢাকা নেই যে ঢাকাতে অনেক গাছ ছিল, জলাশয় ছিল। তো সেখান থেকে মানুষ ছাড়া অন্য প্রাণদেরকে আমরা একেবারেই সরিয়ে দিতে যাচ্ছি। তো সেখানে আমার মনে হয় এটা যদি সাকসেসফুলি আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে ঢাকা শহরের লোকের একটা নিঃশ্বাস ফেলার জায়গা হবে। আমরা আসলে হারিয়ে ফেলেছি অনেক কিছুই, তার মধ্যেও যতটুকু আছে সেটুকু যদি ধরে রাখতে পারি, এবং সেটা ধরে রাখার জন্যেই কিন্তু এখন আমাদের কাজ করতে হবে যাই আছে আমাদের আশেপাশে। তো সেই চেষ্টাটার সাথে প্রকৃতি জীবন ফাউন্ডেশন সবসময় ছিল আর ভবিষ্যতেও থাকবে। চমৎকার স্যার, দারুণ। আমরা ঝর্ণার কাছে যাব? হ্যাঁ, অবশ্যই। এখানে চাল কি পাখির জন্য রাখা? হ্যাঁ, এখানে চাল দেওয়া হয় প্রতিদিন, পাখিরা যাতে এসে খেতে পারে। আমরা এখানে বসতে পারি হ্যাঁ, একটু? প্লিজ হ্যাঁ। বসো। একটা বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। এবং আপনি তো স্যার এটাতে ভীষণ অভ্যস্ত, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছেন, জীব নিয়ে কাজ করছেন, প্রাণ নিয়ে কাজ করছেন। এই যে পৃথিবী ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে কাজ করা, প্রকৃতির সঙ্গে কাজ করা, সেটার এক্সপিরিয়েন্স একটু শুনতে চাই। আসলে আমাদের দেশে তো অনেক কিছুই আছে, কিন্তু ব্যবস্থাপনা কিন্তু আমাদের খুব দুর্বল। সেটাকেই মূলত টার্গেট করে এই অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের যে কাজগুলো করি, সেখানে মূলত হচ্ছে যে আমরা আমাদের দেশে এই ব্যবস্থাপনাটাকে কিভাবে আরও ভালো করতে পারি, এবং সেই ভালো করার মধ্যে হচ্ছে যে আমাদের যে প্রাণীগুলো আছে কিংবা আমাদের যে গাছপালা আছে, আমাদের যে নানা ধরনের সাফারি পার্ক আছে, এগুলোকে কিভাবে আরও ভালো করে রাখা যায়, ভালো ব্যবস্থাপনায় নেওয়া যায়, সেটা কিন্তু মূল টার্গেট থাকে এই অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্বগুলোতে। কোনো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স কি হয়েছে কখনো? দুটো ঘটনা আমার ঘটেছে। একবার হলো ক্রুগার ন্যাশনাল পার্কে জিপ দিয়ে যাচ্ছি সকালবেলা 5:30টার সময়, তখন একটা জায়গায় থেমেছি, যখন বিশাল দেহি হাতি আসলো গাড়ির কাছে। তো এসে ও সুরটা উঁচু করে মনে হয় যেন গাড়িটাকে তুলে ফেলে দিবে, এরকম অবস্থা। তখন আমাদের যে গাইড, সে আফ্রিকান ভাষায় ওকে কি যেন একটা বললো, বলার পরে হাতিটা আস্তে করে সুরটা নামিয়ে চলে গেল। তা আমি বলেছে যে মেহমান এসেছে, আমার মনে হয় বলছে যা তুই এখান থেকে। কারণ আমি যখন জিজ্ঞেস করলাম গাইডকে যে তুমি কি বললা, তা ও কিন্তু আর বললো না কি বলছে। পিছনে যারা অস্ট্রেলিয়ান ফ্যামিলি ছিল, ওরা তো ভয় একেবারে থরথরকে কাঁপছে। তা আর আমি চিন্তা করতাম যে ও যখনই সুরটা বাড়াবে আমি দরজা খুলে দৌড় দিব। মানে এটা সম্ভবত আপনার এক্সপেরিয়েন্স থেকে, যে আসলে কি করতে হবে, কখন না করতে হবে। আরেকটা হচ্ছে ইন্ডিয়াতে আমরা গির ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, তো তখন সিংহ হেঁটে হেঁটে আসতেছে। তো আমরা খুব এক্সাইটেড হয়ে সবাই, কেউ মোবাইল নিয়ে, আমাদের ক্যামেরা মোবাইল সবাই নিয়ে উঠে দেয়। আর সে গাইড ছিল যে ও খেপে গেছে যে তোমরা কি করতেছো, তোমরা কি চাও ও তোমাদের উপর ইসে করুক, হামলা করুক, তোমরা চুপ করে বসে থাকো। সিংহটা হেলতে দুলতে আসলো কাছে এসে, তারপরে বসে পড়লো রাস্তার উপরেই, মানে যেন ওর রাজত্বে আমরা এসেছি কেন, তোমরা এখান থেকে যাবে না আমার সামনে দিয়ে, মানে তোমরা ফিরে যাও এখান থেকে, এরকম একটা অ্যাটিটিউড আর কি। যাই হোক, তো এই ধরনের দুটো মজার ঘটনা ঘটেছে বাইরে। সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু রিস্ক নিতেই হয়, কারণ রিস্ক না নিলে রেজাল্ট তো নিয়ে আসতে পারবো না সেখান থেকে। আর ওদের ওই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটাও কিন্তু আমার দেখানো দরকার যে ন্যাচারালি কিভাবে একটা প্রাণীকে ভালো রাখা যায়। সেখানে আমি মনে করি এক একটা এনক্লোজার এক একটা কোম্পানিকে দিয়ে দেওয়া উচিত, স্পন্সর হিসাবে তারা নিয়ে নেবে
যেমন বাঘের এনক্লোজার, একটি অর্গানাইজেশন সে এটাকে ফান্ডিং করবে এটার মেনটেনেন্সের জন্য, আবার সিংহের এনক্লোজারে আরেকটি অর্গানাইজেশন স্পন্সর করবে। এইভাবে যদি আমরা সাফারি পার্ককে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে 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 স্পন্সরশিপের মাধ্যমে এই ব্যবস্থাপনায় যাই, তাহলে কিন্তু আমাদের এই প্রাণীগুলো ভালো থাকবে, মেনটেনেন্সও ভালো হবে এবং অনেক সমৃদ্ধ হবে আমাদের সাফারি পার্কগুলো। তা আমি মনে করি এই ধরনের ব্যবস্থাপনায় আমাদের যাওয়া উচিত আমাদের এই সাফারি পার্কগুলোতে। চমৎকার, দারুণ বললেন স্যার। আমরা কি এখন যাব? চলো আমরা তাহলে একটু ওদিকে যাই। চলুন স্যার। আমি যখন প্রকৃতিপল্লী প্রথমে শুরু করি তখন কিন্তু এই বন সম্বন্ধে এত ভালো ধারণা ছিল না। এইখানে যে এত বড় একটি শালবন আছে। আচ্ছা। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু শালবনের এখানে চলে আসলাম। হ্যাঁ, আপনি শুরুতেই বলছিলেন স্যার একেবারে কাছে শালবন আছে। হ্যাঁ, তো শালবন আগে কখনো গেছো? আমার ভেতরে ঢোকা হয়নি, দূর থেকে দেখেছি। আচ্ছা, তাহলে চলো একটু ভেতরে যাই। চলুন স্যার। এখানে এই শালবনটা কিন্তু খুব ভালো, এখানে অনেক প্রাণী আছে। আচ্ছা। তো যেই প্রাণীগুলো এখানে রাতে বের হয়, বিশেষ করে শিয়াল, ওদের ডাক শোনা যায় সন্ধ্যার সময়। আচ্ছা। করোনার সময় আমি এসেছিলাম যখন, তখন এই অনেক শিয়াল পেয়েছিলাম এই জায়গায়। মানে সেই সময় নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমরা তখন বন্দি জীবন যাপন করছি আর ওরা তখন মুক্তির স্বাদ নিচ্ছে। আর ওই সময় আমরা এসেছিলাম পিপিই পরে। দেখার চেষ্টা ছিল আমাদের যে করোনাকালীন সময়ে আমাদের এই প্রকৃতি পরিবেশে অবস্থা কী এবং প্রাণীগুলোর অবস্থা কী। এই শালবনের পাশেই কিন্তু সাফারি পার্ক এবং এই দেয়ালটা সাফারি পার্কে? হ্যাঁ, সাফারি পার্কের সীমানাটা কিন্তু এই শালবনকে ঘিরে। আচ্ছা। শালবন, সাফারি পার্ক, প্রকৃতিপল্লী আমরা সব কাছাকাছি। বাহ। শালবনটা যে এত বড় এখানে সেটা আমার ধারণা ছিল না। বিশাল শালবন। কি কি প্রাণী দেখা যায় স্যার এখানে? এখানে সজারু আছে, এখানে বাগডাসা আছে, বন বিড়াল আছে, এখানে বানর আছে, শিয়াল তো ভর্তি। মানে আপনি যে প্রাণীর অস্তিত্ব পছন্দ করেন তার সবকিছু আপনি পেয়ে গেছেন একেবারে। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বেশ ঢালুতে চলে গিয়েছিলাম, একদম আবার উপরে উঠে আসছি। এবং গাজীপুরের যে লাল মাটি সেটি দেখা যাচ্ছে একদম। সত্যিকার লাল রংটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, লাল মাটি এবং শক্ত। এখানে এই যে একটু স্যাঁতস্যাঁতে কুয়াশা পড়ে এখন, আর বৃষ্টি কিছুদিন আগে তো বেশ বৃষ্টি হয়েছে, এবং স্যাঁতস্যাঁতে মাটি, এই গাছ বড় বড়, কুয়াশা পড়ে, সেই জন্য কিন্তু একটু ভেজা ভেজা, কিন্তু যেহেতু লাল মাটি, শক্ত মাটি, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। শালবনের সমস্ত গাছই তো তাহলে শাল গাছ, কিন্তু এত বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু একটি গাছ জন্মালো এবং একটা বনের সৃষ্টি হলো, সেটা কিভাবে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তোমার। এই শাল গাছ কিন্তু কাটলে আবার কিন্তু এর থেকে আরেকবার শাল গাছ গজায়। শাল গাছ কিন্তু নিজে না, বিনাশ নেই, নিজে নিজে গ্রো করে কিন্তু। এবং এই দেখো ছোট যেগুলো, এগুলোও কিন্তু একসময় এরকম হবে। ও, এগুলো শাল গাছ? হ্যাঁ, এগুলো একসময় এরকম বড় হবে, যার কারণে ও কিন্তু বংশ বিস্তার করে যাচ্ছে যুগের পর যুগ। হ্যাঁ, এখান থেকে শেখার কিন্তু অনেক কিছু আছে। আর যারা বাচ্চারা কিংবা যারা কখনো আসে নাই এই ধরনের পরিবেশে, তাদের জন্য কিন্তু একটা বিশাল লার্নিংয়ের জায়গা। কারণ এখানে এত কিছু একটি জায়গায়, এত কাছাকাছি, সুতরাং এখানে যদি কেউ আসে তার কিন্তু অনেক কিছু জানা হয়ে যাবে। এবং এই জায়গাটিতে সত্যিই মনে হয় আমাদের অভিভাবক যারা আছেন, বাবা মা আছেন, তাদের গুরুত্ব দেওয়া উচিত যে শিশুদেরকে এই যে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, এই গাছ, এই প্রাণী, তাদের সঙ্গে, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটি কথা বলি তোমাকে, এই শালবনকে কিন্তু আরেকটি নামে ডাকা হয়, পত্রঝরা বন।
আচ্ছা, খুব সুন্দর একটা নাম অনেক কিন্তু। বেশি পাতা পড়ে বলে? হ্যাঁ, একেবারে যখন শীতকালে কিন্তু সমস্ত পাতা পড়ে যাবে, পুরো এলাকাটা কিন্তু ওই শুকনো পাতার যেই পড়ে যে একটা বেডের মতো হয়ে যায় না, মানে হাঁটলে মাটি আর দেখা যাবে মচমচ না। শব্দ হয় শুকনো পাতার। নুপুর পায়ে। নুপুর পায়ে একটা গান শুনি না, একেবারে মনে হয় যেন সেই রকম। বাহ, তার মানে আর বেশি দিন এরকম সবুজ থাকবে না, শীত আসলে না, এই তো শীত এসে যাবে, তখনই কিন্তু পাতা ঝরে যাবে। এক এক সময় এক একটা রূপ যে প্রকৃতির, সেটি আসলে প্রকৃতির সান্নিধ্যে আসলেই বোঝা যায়। রাইট, রাইট। স্যার, প্রকৃতি পল্লীতে যাই আবার আমরা। হ্যাঁ, এখন আবার ফিরে যাই, চলো প্রকৃতি পল্লীতে। চমৎকার স্যার, দোয়েলের আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ, শীষ শোনা এখানে যাচ্ছে। পাখি তো সবই আসে। সবচেয়ে বড় যে জিনিসটা, ওদের খাবারের একটা ব্যবস্থা আছে এখানে। যেমন আমাদের এখানে এই যে পেঁপে বাগান আছে, ফলের বেশ কিছু যে গাছ আছে, আমরা কিন্তু এগুলোকে আটকিয়ে রাখি না যে ফলগুলো যেন ওরা শুধু খেতে আমরা না খাবো তা না। হ্যাঁ, আমরা খাবো যে সেটা না। সুতরাং প্রাণীগুলো খাবে, আমরা পেলে আমরাও খাবো, কিন্তু সকলে ওদের মিলে। হ্যাঁ, ওদের সাথে ভাগ করেই খাবো, সেই ব্যবস্থাটা। স্যার, আজকের এই বিশেষ দিন আরও একটি চমৎকার জায়গায় আসলে আলো না ফেললেই নয়। আপনি এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন বিকল্প কর্মসংস্থান নিয়ে যে কাজ করছেন, বর্তমানে বাংলাদেশে আসলে এমন অনেক মানুষ এই চক্রে পড়ে গেছে যে তাদের পুঁজি নেই তাই কাজ করতে পারছে না, আবার কাজ করতে পারছে না তাই পুঁজি তৈরি হচ্ছে না। সেই জায়গাটিতে যে আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটি নিয়ে একটু শুনবো স্যার। যারা হয়তো কিছু করতে চায় কিন্তু তাদের পুঁজি নেই, তাকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা ভাবি আমরা, এবং সেই জায়গাটা তাদের অ্যাড্রেস করি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সেই মানুষটার সম্বন্ধে আমরা একটু খোঁজ খবর নেই যে তার প্রয়োজনটা কি জেনুইন কিনা, এবং তার এই ধরনের সাহায্য পেলে সে উঠে দাঁড়াতে পারবে কিনা, এবং পাশাপাশি যে সে জেনুইনলি কাজ করে এই পুঁজিটা যেটা তাকে দেওয়া হচ্ছে সেটা ফেরত দিতে পারবে কিনা। যেমন কেউ পারে গরু ছাগল পালতে, কেউ সেলাই করে জীবিকা আর্ন করতে পারে, কেউ হয়তো ইজি বাইক চালিয়ে সে তার আর্নিংটা আনতে পারে, অথবা ফটোকপি মেশিন চালিয়েও কিন্তু আর্ন করা যায়। কিন্তু ওই লোকটার ওই কাজটি করার মতো ক্ষমতা আছে কিনা এবং সে সেটা পারে কিনা। এমন জায়গায় এই সাহায্যগুলো আমরা করি যেখানে মূলত ঢাকার বাইরে দূর দূরান্তে যেই মানুষগুলো আছে তাদের এই সাপোর্টটা দেওয়ার ব্যবস্থা করি আমরা, যাতে ওই এলাকাতে সে দাঁড়ালে আবার সেও যেন অন্যকে সাহায্য করতে পারে। তাকে যেই পুঁজিটা দেওয়া হয় সেখানে কিন্তু কোনো ইন্টারেস্ট নাই, সে ইন্টারেস্ট ফ্রি এই লোনটা ফেরত দেয়। আমরা এই লোনটা আবার আরেকজনকে দেই ওর কাছ থেকে ফেরত পাওয়ার জন্য। এটা কিন্তু কখনোই আমরা কিন্তু এই অর্গানাইজেশনের অ্যাকাউন্টে নিয়ে নেই না, এটা সবসময় চলতে থাকে, হ্যাঁ, রোল করতে থাকে, এবং এটা একজনের থেকে আরেকজনের কাছে যায়। এটার মূল কারণই হলো যে কথাটা আমি ফিল করি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়েই যখন আমরা এগিয়ে আসব তখন কিন্তু সেও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, এই দেশটা ভালো থাকবে। স্যার, এই যে আপনারা হাত বাড়িয়ে দিচ্ছেন কারোর প্রতি এবং সেই মানুষটা অন্য কারোর প্রতি হাত বাড়িয়ে দেবে, এবং কিন্তু আমরা সকলে মিলে ভালো থাকতে পারি। হ্যাঁ, এটাই দরকার। কিন্তু আমরা একজন যখন আরেকজনেরকে সাহায্য করবে এবং সে যখন আরেকজনকে সাহায্য করবে, সেভাবেই কিন্তু আমরা একটা জায়গায় আমরা কিন্তু পৌঁছতে পারি ভালোভাবে। এবং দেশটাকে এগিয়ে নিতে হলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এই কাজটি করতে হবে, কারণ একা তো আসলে সব কিছু করা সম্ভব না। যখন সবাই এগিয়ে আসবে তখনই কিন্তু সেখান থেকে একটা সুফল পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা লেবু বাগানে চলে আসলাম, তাই না? হ্যাঁ, অনেক কাগজি লেবু হয় এখানে। আচ্ছা, এবং আমরা কিন্তু কাগজি লেবু কিনি না, এখান থেকেই পাই। আমাদের অন্য দিকেও আরও গাছ আছে, তো মোটামুটি লেবুর ব্যবস্থা এখান থেকে হয়ে যায়। বাহ। এবং আমরা অনুষ্ঠান, মানে আজকে তারকা কথন, যেটা ছিল আসলে মনে হলো একটা ভ্রমণ, একটা জীবনের পথে চলা, সেটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে স্যার। কিন্তু শেষ কথা যেটি জানতে চাইবো আপনার এই বিশেষ দিনে, সেটি
এই যে এত কাজ, এত কিছু করছেন মানুষের জন্য, যেখানে সবাই আসলে স্বার্থের পেছনে ছুটতে চায়, লাভ খোঁজে, সেই জায়গায় এই যে মানুষের জন্য করা, প্রাণের দিকে হাত বাড়িয়ে দেওয়া, প্রাণের দিকে প্রাণ নিয়ে এগিয়ে যাওয়া, সেটির জন্য আসলে কোন অনুপ্রেরণা কাজ করে আপনাকে এই কাজগুলোর দিকে এগিয়ে নিয়ে যায়, জীবনের দর্শন? সবচেয়ে বড় কথা হলো মানুষ মানুষের জন্য, আমরা এটা ভুলে যাই এবং সেইটা যতক্ষণ আমরা মনে রাখতে পারবো তখনই কিন্তু আমরা একজনের জন্য আরেকজন কাজ করতে পারবো। আমার যেটা মনে হয় যে যখনই আমি অন্যের জন্য কাজ করি এবং সে যখন সেখান থেকে উপকার পায় এবং সেখানে যে স্যাটিসফ্যাকশন এবং সেখানে তার যে দোয়া, সেটাই আমার কনফিডেন্স। এটা কিন্তু শুধু মানুষ বলবো না, এখানে কিন্তু প্রাণীও যদি বলি এবং এখানে যদি গাছপালা বলি, প্রকৃতি, পরিবেশ এবং মানুষ সব কিছু মিলিয়ে কিন্তু এই পৃথিবী। তো সুতরাং এই জায়গাটিতে আমরা যখনই কিছু করব সেখান থেকে কিন্তু সবসময় কিন্তু আমি মনে করি যে একটা অদৃশ্য একটা এনার্জি আসে এবং আমার কনফিডেন্সটা কিন্তু ওই জায়গায় যে পারলে উপকার করি, অপকার করি না। এবং সেইখানে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর স্যাটিসফ্যাকশন ওই মানুষটা কিংবা ওই প্রাণীটা, ওই গাছটা যখন ভালো থাকে, সেটাই আমার স্যাটিসফ্যাকশন। চমৎকার একটা ভালো লাগা কাজ করলো, একটা প্রশান্তি। এই প্রকৃতিপল্লী করার বুদ্ধিটা আপনার কখন প্রথম মাথায় আসলো এবং ভবিষ্যতে আসলে আরো কি কি করতে চান এটিকে নিয়ে? আসলে এই ধরনের একটি কার্যক্রম করার ইচ্ছে ছিল অনেক দিনের, যেটা প্রকৃতি পল্লী। প্রকৃতিকে ঘিরে আমাদের বাংলাদেশে যে নানা বিষয় আছে সেটাকেই এক জায়গায় নিয়ে আসার একটা ইচ্ছা বহু বছরের ছিল। এখন জায়গা একটি সমস্যা, সব জায়গায় তো বড় জায়গা পাওয়া যায় না, তো সেটা একটা কারণ। পাশাপাশি এই কাজগুলো করতে গেলে একটু সময় লাগে কিন্তু। তো আমি আস্তে আস্তে করে গোছাচ্ছি। আমি বলবো এটা হয়তো 50% হয়েছে এখন পর্যন্ত, কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে এবং অনেক কিছু করার পরিকল্পনা আছে। এখানে এটাকে সত্যিকারের একটি প্রকৃতির সাথে পল্লীর যে সম্পর্ক, সেই জিনিসটাকে আমি এখানে ফুটিয়ে তুলতে চাই এবং এখানে আরও অনেক জিনিস করব। এই জায়গাটি আমি বলবো যে প্রকৃতি যে নানা বিষয়, সেটাকে আনার মূল কারণই হলো আমাদের এখন অনেক মানুষ কিন্তু বাইরে থাকে, তাদের ছেলেমেয়েরা ওখানে হচ্ছে, বড় হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের প্রকৃতি এখন আর সেইভাবে জানে না। তাদের পক্ষে গ্রামে গিয়েও থাকা সম্ভব নয়, তারা যেহেতু আধুনিক সভ্যতায় অভ্যস্ত হয়ে গেছে। প্লাস যারা বাইরে থাকে তারা কিন্তু অনেকেই এখন আর ওই ধরনের পরিবেশে গিয়ে তারাও খাপ খাওয়াতে পারে না। তো সেই জায়গায় এইখানে আসলে যেটা হবে, আধুনিক এবং যে পুরনো যে ঐতিহ্য, যেটা আমাদের গ্রামীণ ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমি এখানে ফুটিয়ে তুলতে চাই এবং যাতে এখানে আসলে অ্যাট এ গ্ল্যান্স যেন সব কিছুই দেখতে পায় এবং সেটা ফিল করতে পারে যে বাংলাদেশের যে গ্রাম এবং বাংলাদেশের যেই আমাদের যে শহরে যেই ফ্যাসিলিটি, দুটো মিলিয়ে একটা জিনিস করতে চাই এখানে, এবং সেটাই আগাচ্ছি। এবং সেটাই বললাম যে 50% হয়েছে, আরও 50% করতে হবে আমাকে। বাহ! এবং যা চেয়েছেন তার অনেকখানি কিন্তু পাওয়া যাচ্ছে স্যার। এখানে আসলে এই যে প্রকৃতির সঙ্গে আমরা কি গভীরভাবে কানেক্টেড, ওই জিনিসটা কিন্তু অনেকাংশে ফিল করা যায় এবং আমরা যে প্রকৃতির অংশ, সেই জায়গাটি ভীষণ গুরুত্বপূর্ণ বোঝার ক্ষেত্রে, অনুভব করার ক্ষেত্রে। দারুণ স্যার। এই প্রকৃতির সাথে একাত্ম বোধ করার জিনিসটা বা সুযোগটা আমরা তো খুব কম পাই। এখানে আসলে সেটা সত্যিকার অর্থে অনুভব করা যায় যে আমাদের সঙ্গে তার কি গভীর সম্পর্ক, আমরা কতটা কানেক্টেড তাদের সাথে। হ্যাঁ, অবশ্যই।
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকের এই বিশেষ দিনে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্মদিন শুভ হোক, আপনার জীবন শুভ হোক আমাদের সকলের তরে। তুমিও অনেক কষ্ট করে ঢাকার থেকে এসছো, সেই সকাল থেকে সারাটা দিন ঘুরে ঘুরে এই রোদের মধ্যে এই সময়টা কাটালে। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। জন্মদিনে এই ধরনের একটি মানে শুভেচ্ছা পাবো এটা আশা করিনি। স্যার এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আনন্দের। দর্শকদের থেকে বিদায় নেব যারা আচ্ছা। এতক্ষণ সঙ্গে ছিলেন। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় মানুষটির বিশেষ দিনের বিশেষ আয়োজনে যারা সঙ্গে ছিলেন, বিশ্বাস করে এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যে প্রাণের স্পন্দন, প্রাণের টান আমরা অনুভব করেছি, তা পৌঁছেছে নিশ্চয়ই আপনাদের কাছ পর্যন্ত। এবং আমরা যে যেখানে আছি, প্রকৃতির তরে, প্রাণীর তরে, জীবনের তরে এগিয়ে আসব, এই আহ্বানটি আজকে আমাদের প্রিয় মানুষ মুকিত মজুমদার বাবুর জন্মদিনের বিশেষ আয়োজন থেকে আমরা জানিয়ে যাচ্ছি আপনাদের সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন, প্রকৃতি, প্রাণ, জীবনের সাথে থাকুন। বিদায়।